আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুজনের মধ্যে লন্ডনে যে বৈঠক হয়েছে, তারই প্রেক্ষিতে যে বিশ্বাস আস্থা বিএনপির মধ্যে জন্ম হয়েছে, সেই বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করে বিএনপি তার সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। বিএনপি বিশ্বাস করছে পূবের চাঁদ যদি পশ্চিমে উঠে যায়, তবুও ডক্টর মোহাম্মদ ইউনূস জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে যে কথা দিয়েছেন সে কথার নড়চড় তিনি করবেন না। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, অর্থাৎ যাকে বলা হয় পবিত্র ঈদ উল ফিতরের আগে, একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য যে আনুষ্ঠানিকতা দরকার তা সম্পন্ন করা হয়েছে। চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে, আর সেই চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন তার যে গতানুগতিক যে কাজ, সেই কাজগুলো তারা শুরু করে দিয়েছে। নির্বাচন না হওয়ার জন্য নানা রকম ছলনা, তারপরে নানা রকম চক্রান্ত, নানা রকম শর্ত এবং নানা রকম কূটকৌশল, যেগুলোকে বলা হয় চাণক্য নীতি অথবা ম্যাকিয়াভেলির থিওরি, সমান তালে চলছে। এবং যারা এই সমস্ত কাজকর্ম করছেন তারা প্রায় সকলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনজন, আস্থাভাজন। এই মুহূর্তে নির্বাচন না হওয়ার জন্যে যে বিষয়গুলো খুব একেবারে 1, 2, 3, 4 এভাবে যদি আপনি নম্বর দেন, তাহলে অন্তত 100টি নম্বর আপনি দিতে পারবেন। সরকারের যারা স্টেক হোল্ডার এই মুহূর্তে, অর্থাৎ বিএনপি সরকারে না থেকেও আছে, তারা মাঠ ঘাট পথ সচিবালয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে সবচেয়ে বড় অংশ তারা দখল করে আছে। কিন্তু একটি সরকার পরিচালনা এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যেটিকে কিচেন ক্যাবিনেট বলা হয়, সেই কিচেন ক্যাবিনেটে সরকারের কোনো যে প্রতিনিধি, তাদের সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ আছে এরকম কোনো নমুনা নেই। ফলে অনেকগুলো সিদ্ধান্ত ইতিমধ্যে হয়ে গেছে, যে সিদ্ধান্ত আলটিমেটলি বিএনপির বিপক্ষে চলে গেছে। আর অন্যদিকে বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্পর্ক, সেই সম্পর্ক থাকার পরেও জামাত, এনসিপি, আমেরিকা এবং চীন, পাকিস্তান, এই যে দেশি বিদেশি যে শক্তিগুলো, এই শক্তিগুলোর যে সমন্বয়, এই সমন্বয়ের মধ্যে বিএনপি বলতে গেলে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, এটি অনেকটা টক ঝাল মিষ্টির মতো। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেবের কি পরিমাণ কথা হয়, সেই কথার প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান সাহেবের প্রতি কতটা ভরসা করেন, আর তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কতটা ভরসা করেন, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনেন এবং জানেন, তারা সবাই এক বাক্যে বলার চেষ্টা করেন যে উনি ব্যক্তিগতভাবে একজন আনপ্রেডিক্টেবল মানুষ, অস্থির প্রকৃতির। তিনি তার কতগুলো চিন্তা, তার কতগুলো পছন্দ, তার কতগুলো ভালোবাসা ওই জায়গাগুলো থাকে, ওর বাইরে তিনি যান না। যেমন সেই নূরজাহান বেগম, লামিয়া মোর্শেদ, এরকম দুজন বা আরও 2-4 জন আছেন, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে তার সম্পর্ক। সারা দুনিয়াও যদি তাদের বিরুদ্ধে বলে, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ছাড়বেন না। আবার তিনি যাদেরকে অপছন্দ করেন, সে সকল মানুষদের পক্ষে যদি সারা দুনিয়াও বলে, উনি তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন না। এই গেল ওনার একটা চরিত্র। 2 নম্বর হলো যে দীর্ঘদিন ধরে উনি যাদের সাথে সম্পর্ক রক্ষা করেন, এটা অনেকটা যাকে বলা হয় স্থিতিস্থাপক, সময়ের প্রয়োজনে। এ সমাজের অনেক সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী অনেকের সঙ্গে তার সম্পর্ক হয়েছে। কিন্তু সেই সম্পর্কের উপর ভিত্তি করে উভয় পক্ষ লাভবান হয়েছে। যারা গ্রামীণ ব্যাংকে কাজ করেছেন, গ্রামীণ টেলিকমে কাজ করেছেন এবং দীর্ঘদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহায্যকারী ছিলেন, তাদের যে রিপোর্ট বা তাদের যে প্রতিবেদন ওনার সম্পর্কে, সেটি ইতিবাচক নয়। অন্যদিকে যদি তারেক রহমান সাহেবের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে তারেক রহমান সাহেবের সাথে যারা স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, হাওয়া ভবনে যারা খুব ঘনিষ্ঠ ছিলেন উনি যখন ক্ষমতায় ছিলেন, আবার সেই উনি বিদেশে যাওয়ার পরে যাদের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা,
এর মধ্যে আপনি ধারাবাহিকতা পাবেন না। তার একান্ত কাছের মধ্যে যারা ছিলেন প্রায় সবাই চলে গেছে। এখন যাদের নাম শোনা যাচ্ছে, যেমন সানি নামে এক ভদ্রলোকের নাম শোনা যাচ্ছে, বকুল নামে এক ভদ্রলোকের নাম শোনা যায়, এরকম যাদের নাম শোনা যাচ্ছে এরা সেই 2001 থেকে 2006 পর্যন্ত ওনার খুব কাছাকাছি ছিলেন, এরকম কোনো তথ্য নেই। আবার ওই সময়টাতে যারা খুব ঘনিষ্ঠ ছিলেন, যেমন এহসানুল হক মিলন, গিয়াসউদ্দিন আল মামুন, এরকম জহিরুদ্দিন স্বপন, অনেকের সঙ্গেই তার খুব ভালো সম্পর্ক ছিল, যারা হাওয়া ভবনের বলতে গেলে মাস্টার মাইন্ড ছিলেন। এদের মধ্যে একমাত্র রশিদুজ্জামান মিল্লাত, উনি ছাড়া আর কারোর সঙ্গে তার ধারাবাহিক সম্পর্ক আছে আমি জানি না, বরং ক্ষেত্র বিশেষে অনেকটা দা কুমড়ার মতো সম্পর্ক হয়ে গেছে। তো সেই অবস্থাতে আপনি চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যারেক্টারিস্টিক্স আর তারেক রহমান সাহেবের যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্সে ভালো একটা সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে, একে অপরকে ট্রাস্ট করবেন এবং তার ভিত্তিতে একটা ভালো ফলাফল আসবে। এটা যদি আপনি সমান সমান দেন, ফলাফল শূন্য, ক্ষেত্র বিশেষে মাইনাস। ফলে তারেক রহমান সাহেব যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস করে থাকেন আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তারেক রহমান সাহেবকে বিশ্বাস করে থাকেন, এটা বুমেরাং হবে এই দুজনের ক্যারেক্টারিস্টিক্সের কথা চিন্তা ভাবনা করলে। 2 নম্বর হলো যে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস এই দলের মধ্যে এই মুহূর্তে যাদেরকে কাছে ডেকে নিচ্ছেন, বিএনপির যাদেরকে কাছে ডেকে নিচ্ছেন, তার মধ্যে স্পষ্টতই দেখা যাচ্ছে মির্জা ফখরুল সাহেব তার পছন্দের 1 নম্বর মানুষ। কিন্তু মির্জা ফখরুল সাহেব তারেক রহমান সাহেবের যে ঘনিষ্ঠজন, সেই ঘনিষ্ঠজনের মধ্যে তিনি এখন আর নেই। জনাব সালাউদ্দিন সাহেব, রিজভী আহমেদ, অন্যান্য যারা আছেন সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে, তাদের কাউকে ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকছেন না। তো সেই অবস্থাতে বিএনপির যারা লোকজন, তারা সেই লন্ডন বৈঠক এবং ফেব্রুয়ারি মাসে একটা ভালো নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করবে আর বিএনপির হাতে ক্ষমতা দিয়ে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবে অভিষিক্ত করে জনাব ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি হাসি মুখে ক্ষমতা ছেড়ে দিবেন। সরি, তো ক্ষমতা ছেড়ে দিবেন, এই জিনিসগুলো আমি খুব সহজে মিলাতে পারি না। আমি বরং যেই জিনিসগুলো বিএনপির দুর্ভোগ দুর্দশা দেখতে পাই, যে বিএনপি অতীতে শেখ হাসিনাকে বহুবার বিশ্বাস করেছে, আমেরিকাকে বিশ্বাস করেছে, ভারতকে বিশ্বাস করেছে। বিএনপি যেখানেই বিশ্বাস করেছে সেখানে বিএনপি রীতিমতো রাম ধরা খেয়েছে। আর বিএনপি যে সফলতা, সেই সফলতা প্রকৃতি এমন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে যেখানে আসলে বিএনপির করণীয় তেমন কিছু ছিল না। এবং বিএনপির জীবনে যত দুর্ভোগ দুর্দশা প্রায় সবগুলি আনএক্সপেক্টেড। জিয়াউর রহমান সাহেবের মৃত্যু, সত্তার সাহেবের যে পতন, এরশাদের উত্থান, আবার 2001 সনে 1996 সনে বিএনপির পরাজয় কোনো রিজন ছিল না। 91 থেকে 96 ওয়ান অফ দ্য ফাইনেস্ট গভর্নমেন্ট চালিয়েছে বিএনপি, কিন্তু তারপর তাদের পরাজয় হয়েছে। আবার 2001 থেকে 2006 পর্যন্ত ঠিক শেষ সময়টাতে সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি যদি ধরেন কিংবা হাওয়া ভবনের বদনাম ধরেন, এইগুলো বাদ দিলে আর ওই বিচারপতিদের বয়স বাড়ানো, এরকম কিছু জিনিস যেগুলো আসলে উত্তেজনা তৈরি করেছিল, কিন্তু ফান্ডামেন্টাল যে প্রবলেমগুলো একটা দল চলে যাওয়ার জন্য বা একটা দলের বিরুদ্ধে সামরিক কু হওয়ার জন্য যা কিছু দরকার সেটা বিএনপি করেনি, কিন্তু বিএনপিকে ক্ষমতা হারাতে হয়েছে। তো বিএনপি যে কয়বার ক্ষমতা হারিয়েছে, একেবারে পরিপূর্ণভাবে ক্ষমতা হারানোর জন্য তাদের ওইরকম যাকে বলে অন্যায় অপরাধ গুনাহ না থাকার পরেও তারা ক্ষমতা হারিয়েছে। আর যে কয়বার ক্ষমতায় তারা এসেছে একেবারে অলৌকিকভাবে তারা ক্ষমতা এসেছে, কার্য দ্বারা, কারণ দ্বারা, বিশ্বাস দ্বারা, চেষ্টা দ্বারা, তদবির দ্বারা আসলে বিএনপির ক্ষমতা হয়নি। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবও তিনি ধরে নিয়েছিলেন যে তিনি খালেদ মোশাররফের হাতে মারা যাবেন, কোনো ওয়ে নেই, তিনি বাঁচবেন না, কিন্তু প্রকৃতি তাকে ক্ষমতার একেবারে শীর্ষ পর্যায়ে নিয়ে আসছে। তো এখন বিএনপি যে কাজটি করছে সেটি তারা নিয়তির উপর বিশ্বাস রাখছে না, তারা তাদের দলের যে নিয়ন্ত্রণ সেটা প্রতিষ্ঠা করতে পারছে না, বরং ক্ষমতায় যাওয়ার জন্য যে তাড়াহুড়ো করছে। আর ক্ষমতায় যাওয়ার আগে যে ভোটের কথা বলা হচ্ছে, সেই ভোটের মাঠটি বিএনপির জন্য এতটা জটিল এবং কুটিল হয়ে পড়েছে যে সত্যিকার অর্থে যদি একটি প্রতিযোগিতামূলক ভোট হয়, আওয়ামী লীগ যদি নাও আসে,
এখন যারা আছে তারা বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছে এবং আগামীতে তুলবে সেগুলো মোকাবেলা করার মতো পরিবেশ পরিস্থিতি বিএনপির নেই। দ্বিতীয়ত হাতে যে সময়গুলো রয়েছে, অর্থাৎ এটা ধরুন অক্টোবর মাস, তো অক্টোবর নভেম্বর আর মাত্র 2 মাস আছে। ডিসেম্বরে যদি শিডিউল ঘোষণা করা হয় এবং তারেক রহমান সাহেব ডিসেম্বরের মধ্যে আসবেন কি আসবেন না, আসলেই বা কি হবে, এটা আমি এখন বুঝতে পারছি না। এই কারণ হলো যে প্রতিটি জেলাতে পাবলিক মিটিং করা, দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় করা এবং তিনি যেভাবে মনোনয়ন দিবেন বা মনোনয়নকে বাস্তবায়ন করবেন, যেভাবে গ্রুপিং হয়ে আছে, আমার কাছে পুরো বিষয়টা এত সহজ মনে হচ্ছে না। এবং তিনি যাদের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন, জোট সঙ্গী হিসেবে 50, 60, 70টি সিট ছেড়ে দিতে চাচ্ছেন, আলটিমেটলি এটা ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি। অর্থাৎ এই যে সঙ্গী সাথে যাদেরকে দিচ্ছেন, বিএনপির লোকজন মনে করছে এরা আবর্জনা, এদের কারোরই দরকার নেই বিএনপি রাজনীতি করার জন্য, বিএনপি একাই 100। বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী যেখানে আওয়ামী লীগ, যেখানে আওয়ামী লীগ নেই, সেখানে জামাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যদি তাকে জোট করতে হয় এবং সেই জোটের জন্য যদি 50টি 60টি সিট ছেড়ে দিতে হয়, এটি বিএনপির প্রথম পরাজয়। এনিওয়ে, সেদিকে আমি গেলাম না। আমি প্রথম যে জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হলো বিএনপির সকল পর্যায়ের নেতা তারেক রহমান থেকে শুরু করে সবাই কায়মনো বাক্যে বিশ্বাস করছে, ধরে নিচ্ছে শতভাগ, দেয়ার ইজ নো ওয়ে 1% তারা এখানে যদি কিন্তু রাখেনি, ডট সেমিকোলন দাড়ি কমার